আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। যাক, আজকে বাংলাদেশের খেলা শুরু হলো। চতুর্থ দিন এসে টানা ৩ দিন বৃষ্টি। প্রথম দিন তো ধরেন প্রথম সেশন খেলা হওয়ার পরের থেকেই বৃষ্টি। যাই হোক, আজকে খেলা শুরু হলো। আমরা প্রতিদিনই টিভি সেটের সামনে যাই আর হতাশ হই যে না, আজকেও শুরু হলো না। যাই হোক, বাংলাদেশের খেলা দেখলাম। আ আ ভালো মন্দ মিলেই প্রথম ইনিংস শেষ হলো ২৩৩ রানে। যদিও এখানে আসলে যদি একটু সেট হয়ে খেলতে পারতাম আমরা, তাহলে আমি মনে করি ৩০০ বা ৩৫০ হতে পারত। আমি দেখলাম যে আমাদের ব্যাটসম্যানদের বুমরা ভীতি পেয়ে বসেছে, যে বুমরা ভালো বল করে। আচ্ছা, ঠিক আছে, এই যে মুশফিকুর রহিম যেভাবে আউটটা হলেন, আসলে এটা বুমরা ভীতি, আর কিছুই না। উনি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, অনেক দিন যাবৎ খেলতেছেন। এই বলটা আসলে দেখে শুনে খেলতে পারতেন। একটা ইনসুইং বলকে ছেড়ে দেওয়া, যাই হোক, এটা এটা ওনার মিস জাজমেন্ট হতেই পারে। হ্যাঁ, খেলা আসলে ক্রিকেট খেলাটা একটু কঠিন। ফুটবলে বাড়ি দিলাম হয়ে গেল, কিন্তু আসলে ক্রিকেট খেলাটা ওরকম না। যাই হোক, তারপরও আধুনিক যুগের ক্রিকেটের সাথে যদি আপনাকে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে এই সিচুয়েশনগুলো ফেস করেই আগাইতে হবে যদি ভালো খেলতে হয়। খারাপ খেললেও তো যে এরকমই ২৩৩, হ্যাঁ, প্রথম ইনিংসে ১৪৯, এইভাবেই আউট হয়ে যাবে, ঠিক না? যাই হোক, মোমিনুলের পরে আপনার মুশফিকুর রহমান আউট হওয়ার পরে আমাদের সাকিব আল হাসান আসছেন। ওনার কথা আর কী বলবো, আসলে ওনার এটাই মনে হয় জীবনের শেষ শেষ টেস্ট। আবার শুনতেছি যে না, উনি মিরপুর খেলবেন। যদি খেলে ভালো, তাই মনে করি এখানেই ওনার ইতি টানা উচিত। কারণ ওনার আসলে মনোসংযোগে অনেক বেশি ঘাটতি মনে হয় আমার, বিশেষ করে ব্যাটিং। মানে এটা হচ্ছে না, আসলে ওনার ব্যাটিংটা হচ্ছে না। টেস্ট এর যে ব্যাটিংটা দরকার সেটা ওনার হচ্ছে না। কীভাবে তেড়ে ঘুরে পিছে এই ক্যাচ দিয়ে উপরে ক্যাচ উঠাই দিয়ে উনি চলে গেলেন। আসলে এই সময় এই খেলাটার কোনো দরকার ছিল না। মমিনুল সেট ব্যাটসম্যান, উনি তাকে সঙ্গ দিতে পারতেন যে আমি একটু সেট হয়ে নিই, হ্যাঁ, তারপরে খেলবো। আচ্ছা, যাই হোক, সাকিব আল হাসান আউট হওয়ার পরে লিটন কুমার দাস, লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছে, আসলে এসে ২-৩টা চার মারলেন। এরপরে একজন আর দেখলাম যে এক হাতে ক্যাচটা ধরে ফেললো। তো তেড়ে ফুড়ে সামনে খেলার এত দরকার ছিল কি? তুমি মমিনুলকে সঙ্গ দাও, মমিনুল সেট ব্যাটসম্যান, তাকে সঙ্গ দাও। তুমিও আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে ক্লোজ ছেড়ে বেরিয়ে আসো, খেলাটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, তারপরে তুমি শট শট খেলতে। আচ্ছা, যাই হোক, এরপরে আসলেন আমাদের মেহেদী হাসান মিরাজ। তো ওকে আমার সবসময় ভালো লাগে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে ডেডিকেটেড এবং পরিশ্রমী প্লেয়ার, মাঠে অন্ততপক্ষে, আমাদের এই মেহেদী হাসান মিরাজ। এ খুব পরিশ্রমী একটা প্লেয়ার, এর ভবিষ্যৎ ভালো। খেলা জীবনের মধ্য পর্যায়ে আছে। আশা করি ভবিষ্যতে উনি আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করবেন, বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাবেন। যাই হোক, কিন্তু এরপরে টেল আন্ডারদের নিয়ে একটু কথা বলি। যে অন্যান্য দেশের টেল আন্ডাররা কিন্তু ভালো একটা সঙ্গ দেয়, যেহেতু এক পাশে একজন সেট ব্যাটসম্যান আছেন, তো বাকি টেল আন্ডাররা আসলে দেখে শুনেই খেলা উচিত ছিল। কিন্তু কী খেললো বুঝলাম না, দেখতে দেখতে আউট হয়ে গেলো, অল আউট হয়ে গেলো ২৩৩ রানে। এটা খারাপ লেগেছে আসলে। যেখানে ৩০০ ৩৫০ হতে পারতো নির্দ্বিধায়, সেখানে আমরা ২৩৩ রানে অল আউট হয়ে গেলাম। মনে হয় আমাদের বাড়িতে যাওয়ার একটা তাড়া আছে। যাই হোক, প্রথম ইনিংস শেষে এসেছিলো আপডেট। আপনারা খেলা দেখেন, বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকেন। খারাপ খেললেও বাংলাদেশ, ভালো খেললেও বাংলাদেশ, অলওয়েজ বাংলাদেশের সাথে আছি। একসময় দেখবেন এই বাংলাদেশই একসময় ডমিনেট করবে বিশ্ব ক্রিকেটকে, সবাই ভয় পাবে, সমীহ করবে। হ্যাঁ, যদি বাংলাদেশের ব্যাকআপ প্লেয়ারগুলো যদি প্রত্যেকটা টেস্টেই দেখবেন ব্যাকআপ প্লেয়ার আছে, প্রত্যেকটা দেশের টেস্ট ম্যাচে, কিন্তু আমাদের ব্যাকআপ প্লেয়ার কম। এটা আস্তে আস্তে বাড়ুক, বাড়াতেও হবে, তাহলে দেখবেন ভালো খেলবে। আচ্ছা, শুভকামনা রইল বাংলাদেশে। দেখা যাক বোলিং কেমন করে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।